নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে অনিরুদ্ধর বাবা বলছে ওকে নাকি ত্যায্যপুত্র করলো অনিরুদ্ধকে। অনিরুদ্ধ বলছে, আরে আপনি কি? আমি সবার সামনে আজকে বলছি, আমি মানে আপনার সাথে সমস্ত সম্পর্ক আমি অস্বীকার করছি। এতে শুনে তো তাপস খুব রেগে যায়। আর পিনাকি বলছে যে অনিরুদ্ধ এসব কি হচ্ছে, ছাড়ো না। হাজার হোক ওনারও একটা সম্মান আছে বাইরে, আর উনি তো সম্পর্কে তোমার বাবা হন, ছাড়ো। তো বলছে, না না ও শুনবে না, এই বাণীকে বিয়ে করেছে না, তো ওর তো অধঃপতন হবেই। এবার ঠাম্মি আর কি বলছে যে হ্যাঁ সেই তো, রাজকন্যাকে ছেড়ে ডাকাত রানীকে বিয়ে করেছে, তো এরকম তো অধঃপতন হবেই। এর চেয়ে ভালো আমার রাজকন্যাকে বিয়ে করতিস, রাজত্ব সম্পত্তি মান সম্মান সবই পেতিস, এভাবে বলছে। মৌলি তখন মনে মনে বলছে, ভাগ্যিস সবাই সত্যিটা জানে না যে আমি নকুলের মেয়ে, আর এই বাণী হচ্ছে আসল উত্তরাধিকারিণী, আসল রাজরানী। এই সত্যিটা আমি কাউকে কোনোদিন জানতেও দেব না। তখন মৌলির মা বলছে, ঈশানী অনেক তো হলো, এবার চুপ করুন না, অনেক হয়েছে, আমরা একটা শুভ অনুষ্ঠানে এসেছি, আমরা বরঞ্চ সেখানেই যাই। পিনাকিও বলছে, হ্যাঁ বরঞ্চ ভেতরে যাওয়া যাক, চলুন। তখন অনিরুদ্ধ ওদিকে বাণীকে বলছে, চলো বাণী, ওরা চলে যাচ্ছে। তখন আবার ঠাম্মি বলছে, এই যে শুরু হয়ে গেল আবার ফ্যাচপ্যাচানি, চোখের জল। এই চোখের জল ফেলে এই রাধুনী বাণী তো ফার্স্টে ঈশানীকে বশ করেছে, তারপরে স্বাতীকে বশ করেছে, তারপর অনিরুদ্ধকে বশ করেছে। তো আমার প্রশ্ন একটাই, যে এই মেয়ে ভূতের মতো সব জায়গাতে কি করে উপস্থিত হয়ে যায়, রণে বনে সমুদ্রে, এমনকি এনার বাড়িতেও সবখানে কি করে উপস্থিত হয়ে যায়, আমার এটাই প্রশ্ন। আমরা যেখানে, এই মেয়ে সেখানে কি করে আসে? বলছে ও জানতো তো যে আমরা এখানে আসবো, তাই নিজে রাঁধুনি সেজে আর অনিরুদ্ধকে ডেলিভারি বয় সাজিয়ে এখানে নিয়ে চলে এসেছে। বাণী বলছে, না না বিশ্বাস করুন, হাত জোর করে বলছে, আমরা জানতাম না যে আপনারাও এখানে থাকবেন। আমার মেয়ের খুব মানে অসুখ, ওর একটা বড় অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে, সেই জন্য আমি রান্না করতে এখানে এসেছি। তো বলছে মৌলির দাদু বলছে, এই যে অনিরুদ্ধ তুমি বলেছিলে না সেদিন যে বাণী নাকি অপারেশনের কথা কিছু জানে না, এই তো জানে তো। তখন ওর ঠাম্মি, মানে মৌলির ঠাম্মি মুখ এঁকিয়ে বেঁকিয়ে বলছে, আরে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে, এগুলো সব নাটক ওদের, বুঝতে পারছো না? এই তো সব সব লোকই তো শুনলো এখানে যে ও সবই জানে। এক্ষুনি আবার দেখবে পাল্টে যাবে, বলবে যে আমি কিছুই জানতাম না, আজ সকালে সব জানতে পেরেছি। অনিরুদ্ধ বলছে, মানে কিছুই জানতো না, আর এটাই সত্যি, আমি ওর কাছে লুকিয়ে রেখেছিলাম, ও সবে মাত্র জানতে পেরেছে। তো যদি মিথ্যাচারিতা কেউ করে থাকে তো সেটা আমি করেছি, দায়ভার আমার, তাই বলছে। মৌলি বলছে, কমন অনিরুদ্ধ, ওর সব দোষ ঢাকার চেষ্টা করো না তো। তখন অনিরুদ্ধ চিৎকার করে বলছে, কি দোষ করেছে বাণী? ওর নিজের মেয়ের চিকিৎসার জন্য লোকের বাড়িতে রান্নার কাজ করেছে, চুরি করেনি, ডাকাতি করেনি, কাউকে ঠকায়নি। কি করেছে? ও তো সম্মানের কাজই করেছে। তখন ঈশানী কিন্তু সায় দিচ্ছে অনিরুদ্ধর কথাতে, মাথা নাড়িয়ে অনিরুদ্ধকে সাপোর্ট করছে। তো অনিরুদ্ধ বলছে, তাতে তোমাদের এত সমস্যা হচ্ছে কেন? আর যদি সমস্যাই হয়ে থাকে তাহলে আমাদেরকে পরিচয় দেবে না যে আমরা তোমাদের পরিবারের কেউ হই, ব্যাস তাহলেই হয়ে গেল। আবার মৌলির ঠাম্মি মুখ এঁকিয়ে বেঁকিয়ে বলছে, কি বলে নিজের পরিশ্রম, তাই নাকি তাই নাকি? ওর যে কি আসল রূপ তা আমার থেকে ভালো কেউ জানে না। ফার্স্টে একটা বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করলো, তারপরে আবার তাদের সে যখন পথে বসলো তখন মেয়ের অসুখের দোহাই দিয়ে লোকের কাছে সহানুভূতি কুড়োতে চলে এলো, এই বলে হো হো করে হাসছে। বাণী তখন বলছে, ঠাম্মি মাম্মামের অসুখ নিয়ে আর একটাও কোনো কথা নয়, আমার হাত পা যতদিন সচল আছে ততদিন আমার কারোর সহানুভূতির প্রয়োজন নেই, আর কারোর দয়া দাক্ষিণ্যেরও প্রয়োজন নেই। বাণীকেও ঈশানী সাপোর্ট করছে। অনিরুদ্ধ বলছে যে দোষটা আমাদেরই, আমরাই ওদেরকে বলার সুযোগ করে দিয়েছি। আমার মা তো সরল সাদাসিধে, সে তাই দুনিয়াটাকেও সেইভাবেই দেখে, তাই তো চলে গিয়েছিল রায়বাড়িতে টাকা চাইতে, কিন্তু এরা তো সেটাকে মজার ছলে নিয়েছে, তাই বলছে। ঈশানী তখন অনিরুদ্ধর কাছে যায়, গিয়ে বলছে হাত জোর করে যে আমি মৌলির হয়ে তোমাদের কাছে ক্ষমা চাইছি। সেদিন আমি যে সাহায্য করতে পারিনি তার জন্য আমি সত্যি, আমার খুব খারাপ লেগেছে, আর এই খারাপ লাগাটা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তখন অনিরুদ্ধ বলছে, না না মাসিমণি, তুমি তো গুরুজন, তুমি কেন হাত জোর করছো আমাদের সামনে? বলছে, তুমি শুধু আশীর্বাদ করো যাতে জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের হাত পা যাতে সচল থাকে, আর কারোর কাছে কখনো যাতে হাত পাততে না হয়। এবার বাণী মৌলির কাছে যায়, গিয়ে বলছে, মৌলি দিদিমণি, আপনার টাকার খুব অহংকার তাই না? আপনি এই ডেলিভারি বয় রাঁধুনি যাদেরকে আপনি অপমান করছেন না, তো এই মানুষগুলো না থাকলে কিন্তু আপনি জীবনে চলতেই পারবেন না। আপনার এই লাক্সারি জীবন বলুন, বাড়ি বলুন, অফিস বলুন, সবখানেই কিন্তু এই মানুষগুলোরই প্রয়োজন হয়। আর মিস্টার চ্যাটার্জি নিজের দোকানের ডেলিভারি নিজেই করেছেন, এতে তো লজ্জার কোনো কিছু নেই, এটা তো গর্বের, সম্মানের। অবশ্য সেটা আপনি বুঝবেন না। বাণী তখন যে মেসোমশাইয়ের বাড়িতে গেছে আর কি রান্নার কাজ করতে, সে বলছে, ঠিকই তো, আজকে বাণী আর অনিরুদ্ধ না থাকলে আমার বাড়ির অনুষ্ঠানটাই বন্ধ হয়ে যেত, হতোই না। তাই বাণী, অনিরুদ্ধ, আমি তোমাদের সম্মান দিতে চাই, এদিকে এসো। এই বলে বাণী অনিরুদ্ধকে ডাকে আর তাদের হাতে টাকা তুলে দেয়, তাদের পারিশ্রমিক। তো এই সম্মানটা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে মৌলি, মৌলির ঠাম্মি, ওর দাদু, এরা সবাই। কিন্তু ঈশানী, পিনাকি এরা খুশি হয়।
মৌলি বলছে আবার আবার এই মেয়েটা সবার মন জয় করে নিল, কি করে পারে বারবার করে। তবে এদের দুজনকে কিন্তু এক হতে দেওয়া যাবে না। মানে অনিরুদ্ধর বাণীর কথা বলছে, কিছু একটা করতে হবে এদের আলাদা করার জন্য। ঠাম্মি আর এই মিলে যুক্তিবুদ্ধি করছে। এবার তো ওই মেসোমশাই সবাইকে রিকোয়েস্ট করছে যে সবাই ভেতরে চলুন, খাওয়া দাওয়া করবেন। তখন দাদু হঠাৎ করে বলে বসে, না না, যেখানে এই মেয়ে থাকে সেখানে আমি আর ভেতরে পা রাখতে পারবো না। আমি দূর থেকে আশীর্বাদ করে দিচ্ছি, আমি খেতে পারবো না এই বাড়িতে। বলে কি বলছেন, আপনি খাওয়া দাওয়া করবেন না, না খেয়ে চলে যাবেন? বলে হ্যাঁ, আমি পারবো না। এই বলে দূর থেকে আশীর্বাদ করে দেয়। তাপসও তাই করে দিয়ে ইয়েকে নিয়ে, ঠাম্মিকে নিয়ে, মৌলিকে নিয়ে, সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। তো পিনাকি আর কি করবে, পিনাকিও তখন গিয়ে আশীর্বাদ করে দেয়, করে গিফট টিফট দেয়, আর সবাই মিলে বেরিয়ে পড়ে। তাপসও বেরিয়ে পড়ে গিফট টিফট দেওয়ার পর। তারপরে যখন সবাই চলে যাচ্ছে, তো পানিকে তখন ঈশানী এসে বলছে, চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে, একদিন দেখবি এই ঝড় একদিন থেমে যাবে। মাথার উপরে একজন আছে, সে কিন্তু সবটা দেখছে, উপরালা, ঠিক এর বিচার হবে, তুই মন ছোট করবি না। তখন এই বাণী আর কি ঈশানীর পা ছুঁয়ে প্রণাম করে, যে আপনি আশীর্বাদ করুন মা, তাই যাতে হয়। তবে আপনাকে মা বলে ডেকেছি, আপনি বিশ্বাস করুন, আমার মেয়ের অসুখের কথাটা মিথ্যে নয়। ঈশানী তখন কেঁদে বলছে, আমি বুঝি রে মা, আমি বুঝি, আমিও যে একজন মা। আর মনে মনে বলছে, যে করেই হোক আমাকে কিছু টাকা জোগাড় করে সাথীর হাতে তুলে দিতেই হবে, তবে সেটা যাতে অনিরুদ্ধ জানতে না পারে। এমনটা মনে মনে ভেবে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে অনিরুদ্ধ বানিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে, বেরিয়ে সোজা গেছে হসপিটালে। গিয়ে দেখছে তাদের মেয়ে বসে আছে। তো বলছে, আমার কি হয়েছে মা, আমি কি স্টার হয়ে যাব? তখন মেয়েকে গিয়ে জড়িয়ে ধরে বলছে, বানি এসব তোমাকে কে বলেছে বাবা, তোমার কিচ্ছু হবে না। তখন অনিরুদ্ধর দিকে তাকালে অনিরুদ্ধ মেয়ের কাছে গিয়ে বলছে, তুমি আমার ব্রেভ গার্ল না, কিচ্ছু হবে না, মা বাবা তোমার কিচ্ছু হতে দেবে না, তাই বলছে। তখন বলছে, মা একটা গান শোনাবে? তখন বলছে, এটা তো হসপিটাল মাম্মাম, আমি এখানে কি করে গান শোনাবো? তখন ওর বাবাকে বলছে যে আমাকে একটা গান শোনাবে বাবা, দেখো না মা গান শোনাচ্ছে না। তখন বলছে ঠিক আছে। ওর মেয়েকে শুইয়ে দেয় আর মাথার কাছে বসে বলছে, আমি তোমাকে গান শোনাতে পারি, কিন্তু একটা শর্ত আছে, তোমাকে চোখ বন্ধ করে কিন্তু ঘুমিয়ে পড়তে হবে। তখন তার মেয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে, আর তার বাবা কিন্তু গান শোনাচ্ছে। আর গান শোনাতে শোনাতে তার মেয়ের সাথে কাটানো সমস্ত মুহূর্তের কথা কিন্তু ভাবছে, আর চোখে জল। বাণীও কাঁদছে। এরপরে মেয়ে ঘুমিয়ে গেলে অনিরুদ্ধ বাণীর কাছে আসে, তুমি এখনো আমার উপর রেগে আছো বাণী? বিশ্বাস করো, আমি যা করেছি তোমার আর প্রিন্সেসের ভালোর জন্যই করেছি, আমি চাইনি যে তুমি চিন্তা করো। বলে, আমাকে না বলে কি আমার চিন্তা আপনি এতটুকুটাও কম করতে পেরেছেন? বরঞ্চ আমি আরও বেশি করে চিন্তায় ছিলাম, আরও বেশি করে ভয়ে ছিলাম যে আমার মামামের কি হয়েছে, ডাক্তার কি বলছে, কেন আমার মামাম এতটা করে ওষুধ খায়। আমি জিজ্ঞাসা করিনি, একদিনের জন্য নয়, আপনি দিনের পর দিন আমাকে এই সত্যিটা লুকিয়ে গেছেন, আমার কাছে সত্যিটা গোপন করে গেছেন, তাতে তো আমার চিন্তা একটুও কমেনি, তাই এত সহজে আমি আপনাকে ক্ষমা করতে পারবো না, এমনটা বলছে। তো এই কথাবার্তাগুলো হওয়ার পর এবার তারা বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে এসেই দেখছে যে টেবিলের উপরে এক সুটকেস ভর্তি টাকা রাখা। অবাক হয়ে গেছে, কি ব্যাপার, এতগুলো টাকা এখানে কে রাখলো? অনিরুদ্ধও বলছে। তখন ওর বাবা এসে উপস্থিত, তাপস বলছে, আমি রেখেছি, আমি দিয়েছি টাকা। একবার টাকা ফিরিয়ে দিয়েছিল মুখের উপর, তাতেও লজ্জা হয়নি, আবার চলে এসেছে সেই বাক্স ভর্তি টাকা নিয়ে। তো ওর বাবা বলছে, আজকে তোকে দেখে আমার খুব খারাপ লেগেছে, বিশ্বাস কর, যতই হোক তুই চ্যাটার্জি বাড়ির ছেলে, চ্যাটার্জির একমাত্র উত্তরাধিকারী তুই, আর সে কিনা ব্যাগ ঝুলিয়ে কাঁধে ডেলিভারি করে বেড়াচ্ছিস বাড়ি বাড়ি। তখন অনিরুদ্ধ বলছে, এটা আমার কাছে খুব সম্মানের, আমার কাছে গর্বের। তখন বলছে, দেখ দেখ, যতই হোক আমার তো খারাপ লাগছে, বল, এত বৈভবে বৃত্তের মধ্যে তুই মানুষ হয়েছিস, আহ, তো এইভাবে হয় নাকি? দেখ আমি বলছি, আমি টাকা দিচ্ছি, তানিয়ার সমস্ত খরচ খরচার দায়িত্ব আমি নিচ্ছি, ওকে সুস্থ করার দায়িত্ব আমার, কিন্তু তুই এই বাণীকে আর ওর মেয়েকে ছেড়ে দে, ভুলে যা ওদেরকে, আবার সবকিছু নতুন করে শুরু কর, ফিরে আয় তুই, এভাবে বলছে। তো অনিরুদ্ধ তো কিছুতেই রাজি নয়, রেগে যাচ্ছে এই সমস্ত কথাবার্তা শুনে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিন আমরা দেখতে পাবো কেউ একজন অপারেশনের সমস্ত টাকা জমা করে দেবে, আর ডক্টরকে নার্স এসে বলবে ওটি শুরু করার জন্য, কিন্তু কে দেবে সেই টাকা? বাণী তাকে আটকানোর চেষ্টা করবে, আর তার পরিচয়টা তো আমরা আগামীকালকেই জানতে পারবো। তো দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আজকের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো সবাই। আর আজকের রিভিউ দেখার জন্য স্টার জলসার পর্দায় চোখ রেখো। টাটা।